আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সোহেল ফাইসাল। আর বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ইরানের সাথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। আকস্মিক হামলা চালানোর জন্য সময়ক্ষেপণ বলছে তেহরান। চট্টগ্রাম সিটি কলেজ ক্যাম্পাসে গ্রাফিতিতে গুপ্ত শব্দ লেখা নিয়ে ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, দুই দলের পাল্টাপাল্টি অভিযোগ। আর্থিক খাতের উন্নয়নে সার্বিক পরিকল্পনার কথা সংসদে জানালেন অর্থমন্ত্রী। বৈদেশিক ঋণ প্রায় ৭৯,০০০ মিলিয়ন ডলার। এবং রানা প্লাজা ট্র্যাজেডির ত্রাণ তহবিলের অর্থ ভুক্তভোগী পরিবারকে দেয়া হয়নি, অভিযোগ। উদ্ধার অভিযান বন্ধ ও মরদেহ গুমের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন সেনাপ্রধান। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। প্রথমেই ইরান যুদ্ধের ৫৪তম দিন। ইরানের সাথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান বলেছে এটি আকস্মিক হামলা চালানোর জন্য সময়ক্ষেপণ। চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে এগিয়ে নিতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোয় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। হরমুজ প্রণালী বন্ধ রাখায় ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্ত দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। নিষেধাজ্ঞার আওতায় হরমুজ প্রণালী অবরোধের সঙ্গে জড়িত ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয়া হয়েছে। মীর আমিরুল আলমের রিপোর্ট। পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা শুরুর জন্য সারা বিশ্ববাসী যখন অধীর আগ্রহে অপেক্ষমান, ঠিক তখনই যুক্তরাষ্ট্রের শর্তের বেড়াজালে কোনো আলোচনা নয় বলে ঘোষণা দেয় তেহরান। এরপর ট্রাম্পের নানামুখী আক্রমণাত্মক হুমকি ধামকি উপেক্ষা করেও আলোচনায় না বসার সিদ্ধান্তে অনড় থাকে ইরান। শেষ পর্যন্ত নিজের অবস্থান থেকে সরে আসেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যদিও কতদিনের জন্য এই মেয়াদ বাড়ানো হয়েছে তা জানাননি তিনি। একই সঙ্গে ইরানি বন্দরগুলোতে অবরোধ অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন তিনি। এমন পরিস্থিতিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাকিস্তান সফরও স্থগিত করা হয়। এরপরই ইরানের পক্ষ থেকে বলা হয়, ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিশ্চিতভাবেই আকস্মিক হামলা চালানোর জন্য সময় কেনার অপকৌশল। ইরানের পার্লামেন্টের স্পিকারের উপদেষ্টা বলেন, ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা অর্থহীন। পরাজিত পক্ষ কোনো শর্ত চাপিয়ে দিতে পারে না বলে ইরানের পক্ষ থেকে পাল্টা উদ্যোগ নেওয়ার সময় চলে এসেছে বলেও মন্তব্য করেন তিনি। তবে চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার সুযোগ দিতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোয় ট্রাম্পকে আন্তরিক ধন্যবাদ জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, তিনি আন্তরিকভাবে আশা করেন দুপক্ষই যুদ্ধবিরতি পালন অব্যাহত রাখবে এবং সংঘাতের স্থায়ী অবসানের লক্ষ্যে ইসলামাবাদে নির্ধারিত দ্বিতীয় দফা আলোচনায় একটি শান্তি চুক্তি সম্পন্ন করতে সক্ষম হবে। ওদিকে হরমুজ প্রণালী বন্ধ করে রাখায় ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কাল্লাস জানান, লুক্সেমবার্গে অনুষ্ঠিত বৈঠকে সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এই বিষয়ে একমত হয়েছেন। পশ্চিম জেরুজালেমে এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রশংসা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেছেন, ইসরায়েল আগের চেয়ে শক্তিশালী এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে বিশ্বের অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে। লেবাননে একের পর এক হামলা করেই যাচ্ছে ইসরায়েল। পাল্টা জবাবে উত্তর ইসরায়েলে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তারা জানিয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে।
মীর আমিরুল আলম, চ্যানেল আই। এবারে অন্যান্য সংবাদ। চট্টগ্রামের সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হওয়ার পর সাময়িকভাবে সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় দুপক্ষই একে অপরকে দায়ী করছে। বিষয়টির সুরাহায় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন জামায়াতের এক সংসদ সদস্য। সাদি মাহমুদের রিপোর্ট। মঙ্গলবার সিটি কলেজ ক্যাম্পাসের একটি ভবনের দেয়ালে ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস শিরোনামে গ্রাফিতি লেখা হয়। পরে ছাত্র শব্দ মুছে সেখানে গুপ্ত শব্দ লেখা হয় এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সকাল থেকে বিকেল পর্যন্ত কলেজ ও এর আশপাশের এলাকায় এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি চলতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে পুলিশ ও কলেজ শিক্ষকদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি এ হামলার জন্য ছাত্র শিবিরকে দায়ী করেছেন। তবে ছাত্র শিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি এজন্য ছাত্রদলকে দায়ী করেন। সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করছে। পরবর্তীতে আমরা যখন জানতে পারি আমাদের ছাত্র হলে এসে সরাসরি এসে ক্যাম্পাসে আসলাম, আমরা সকালে মহানগর অন্যান্য ইউনিট হয়েছে আমরা তাদের প্রতিহত করলাম। এখন বর্তমান সিটি কলেজ সন্ত্রাসীদের গুপ্তদের দখল মুক্ত। আমাদের 30-এর কাছাকাছি বের আহত হয়েছে, 5 জন ভাই গুরুতর হয়েছে, একজন ভাই একদম পায়ের গোড়ালির অবস্থা খুবই বাজে ধরনের খারাপ, অপারেশন করা হয়েছে, অবস্থা আশঙ্কাজনক। চট্টগ্রাম সিটি কলেজের এই ঘটনার প্রতিবাদে রাতে টিএসসি চত্বর থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত বিক্ষোভ মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। ছাত্রলীগের সঙ্গে দীর্ঘদিন গুপ্ত রাজনীতি করা ছাত্র শিবির আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বলে বিক্ষোভ সমাবেশে অভিযোগ করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক। 17 বছর ধরে আপনারা ছাত্রলীগের সন্ত্রাসীদের সাথে মিলে মিশে আপনারা রাজনীতি করেছেন, গুপ্ত রাজনীতি করেছেন এবং ছাত্রলীগ যে রাজনীতিগুলো করেছে, যে সন্ত্রাসের রাজনীতি করেছে, যে দখলদারিত্বের রাজনীতি করেছে, যে খুন খুনের রাজনীতি করেছে, আমি ব্যক্তিগতভাবে মনে করে আমাদের সংগঠনও মনে করে তার প্রতিটির কিছুটা দায় ছাত্র শিবিরের সেই গুপ্ত রাজনীতিকেও নিতে হবে বলে আমরা মনে করি। ছাত্রদল ও ছাত্র শিবিরের এ সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার রেশ জাতীয় সংসদ পর্যন্ত গড়ায়। রাতে জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বিষয়টির সুরাহায় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন চট্টগ্রাম 15 আসনের জামায়াত দলীয় এমপি শাহজাহান চৌধুরী। সাদি মাহমুদ, চ্যানেল আই। দেশের ভঙ্গুর আর্থিক খাত পুনরুদ্ধার, স্থিতিশীল ও ধাপে ধাপে শক্তিশালী করতে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, সরকার সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদার করার মাধ্যমে আর্থিক খাতের উন্নয়নের সার্বিক পরিকল্পনা গ্রহণ করেছে। চকর মালিথার রিপোর্ট। মঙ্গলবার বিকেলে সংসদ অধিবেশনের শুরুতেই প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর পর্বে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আর্থিক খাত উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা জানান। দেশের ভঙ্গুর আর্থিক খাত পুনরুদ্ধার, স্থিতিশীলকরণ এবং ধাপে ধাপে শক্তিশালী করার জন্য সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। সম্পূরক প্রশ্নের জবাবে দেশের আর্থিক খাতের সমস্যা তুলে ধরেন অর্থমন্ত্রী। বাংলাদেশের আর্থিক খাতের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ক্যাপিটাল ডেফিসিট। এর কারণ হচ্ছে বাংলাদেশের মুদ্রা এটা 40%-এর বেশি আপনার ডেপ্রিসিয়েটেড হয়ে গেছে বিগত দিনে। আরেকটি সম্পূরক প্রশ্ন করেন কুমিল্লা 4 থেকে নির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। অ্যাসালম গ্রুপকে তাদের এই ঋণ না পরিশোধ না করে কিভাবে আবার নতুন করে পুনর্বহাল করার চেষ্টা করা হচ্ছে, এটা নিয়ে সরকারের সাথে অ্যাসালম গ্রুপের কোনো সমঝোতা হয়েছে কিনা? বিএনপি যতবারই সরকারে এসেছে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন নিয়ে কোনো প্রশ্ন আসে নাই। এই টাকা দিয়ে যারা পালিয়েছে এগুলো রিকভারের জন্য একদিকে G2G গভর্নমেন্ট কাজ চলছে, অন্যদিকে রিকভারি যে ফার্মগুলো আছে প্রাইভেটলি তারাও কাজ করছে। মন্ত্রী সংসদকে জানান, সরকারের বৈদেশিক ঋণের পরিমাণ ৭৮,০০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি। বর্তমান সরকার ক্ষমতায় এসে এ পর্যন্ত
90 মিলিয়ন মার্কিন ডলারের বেশি ঋণ পরিশোধ করেছে। আসরের নামাজের বিরতির পর পয়েন্ট অফ অর্ডারে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলমের একটি বক্তব্যে সরকারি এবং বিরোধী দলের সকল সদস্য উচ্ছ্বাস প্রকাশ করেন। প্রত্যেক উপজেলা পরিষদের দোতলায় অ্যাটাচ বাথরুম সহ আসবাবপত্র সহ মাননীয় সংসদ সদস্য মন্ত্রীদের বসবার জন্য একটি রুম প্রস্তুত করে দেওয়ার জন্য আজকেই আমরা জিও ইস্যু করেছি। আমাদেরকে যদি একটা বসার ব্যবস্থা করে দিছে, এখন মানুষের কাছে যাওয়ার জন্য যদি একটা গাড়ির ব্যবস্থা করে দেয় তাইলে আমাদের জন্য একটু সুবিধা হয়, মানুষের কাছে একটু যাইতে পারি। কিভাবে কি করা যায় সংসদ সদস্যদের যানবাহনের ব্যবস্থা, সেটা আলাদাভাবে আলাপ আলোচনা করে সরকারি দল বিরোধী দল একটা বিহিত ব্যবস্থা করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। আমি চিন্তা করেছিলাম যে এত বড় খবরের পরে বিরোধী দল থেকে কিছু মিষ্টি খাওয়াই দিব। এরপর রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলে বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এনসিপিতে যোগ দেওয়ার যে আলোচনা চলছে তা একেবারেই গুজব এবং এর ন্যূনতম কোনো সত্যতা নেই। তিনি আরও বলেন, বিএনপি থেকে তাকে বহিষ্কারের পর বিভিন্ন রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগ করেছে এবং এনসিপির পক্ষ থেকেও তাকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে এই আহ্বানকে তিনি গুরুত্ব দেননি, বিষয়টি তিনি হালকাভাবে নিয়েছেন এবং এ নিয়ে আর কোনো আলোচনা এগোয়নি জানান রুমিন ফারহানা। একেবারেই গুঞ্জন, একেবারেই গুজব, এটার সঙ্গে ন্যূনতম কোনো সত্যতা নাই। আমি বিএনপি ছেড়ে দেওয়া বা বিএনপি থেকে বহিষ্কার হয়ে যাওয়ার পরে তো অবভিয়াসলি অন্যান্য অনেক দলই অ্যাপ্রোচ করবে এবং এনসিপিও কিছুটা অ্যাপ্রোচ তো করেছে। ওরা বারবারই বলেছে, আপা চলে আসেন আমাদের সাথে, আমরা আসেন একসাথে কাজ করি। আপনি জুলাইয়ে মাঠে ছিলেন, আপনার বাসা ভাঙচুর হয়েছে, আপনি একজন মানে ফ্রন্ট লাইনার, সো আপনি আমাদের সঙ্গে যুক্ত হন। আমি হেসেছি, আমি এটা নিয়ে আর কথা বাড়াইনি। আমি কে তাদের পারফরমেন্স জাজ করার? তবে আমার কাছে যেটা ওদের বক্তব্য থেকে আমি পেয়েছি সেটা হচ্ছে এটা আদর্শিক জোট নয়, এটি নির্বাচনী এবং কৌশলগত একটি জোট, যেটা এনসিপি বলেছে। আর পার্লামেন্টে আর 10 জন সাধারণ দর্শকের মতো আমি যেটা দেখেছি, আমার কাছে মনে হয়েছে এনসিপি অনেক বেশি ভোকাল, অনেক বেশি চেষ্টা করছে পার্লামেন্টে একটা শক্ত বিরোধী ইম্প্যাক্ট তৈরি করার। সেক্ষেত্রে আমার জামাতকে কিছুটা দুর্বল মনে হয়েছে এবং এটা শুধু আমার পর্যবেক্ষণ না, এটা আমি অন্যান্য অনেকের সঙ্গে কথা বলে আমি এই ফিডব্যাক পেয়েছি। 13 বছর আগে সাভারের রানা প্লাজার উদ্ধার অভিযান বন্ধ করতে এবং তাজরিন গার্মেন্টসের অগ্নিকাণ্ডের লাশ গুম করতে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন সেনাপ্রধান। সাভারের 9 ডিভিশনের সাবেক জিওসি চৌধুরী হাসান সরওয়ার্দী আরও জানালেন, সশস্ত্র বাহিনীর কিছু অফিসার এবং মাফিয়া ব্যবসায়ীদের চাপে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাকে ফোন দিয়েছিলেন। রানা প্লাজার দুর্ঘটনায় সাবেক প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে থাকা আন্তর্জাতিক সহায়তার $30 মিলিয়ন কোনো অর্থ ভুক্তভোগী পরিবারগুলোকে দেওয়া হয়নি বলেও অভিযোগ তার। সময় ইসলামের রিপোর্টে বিস্তারিত। দুর্ঘটনার ভয়াবহতা এতটাই নির্মম ছিল, সেই বিবেচনায় সাভারের রানা প্লাজার 9তলা গার্মেন্টস দুর্ঘটনাকে পৃথিবীর ইতিহাসের 3য় বৃহত্তম শিল্প দুর্ঘটনা হিসাবে ধরা হয়। চলুন যাওয়া যাক 13 বছর আগে ফ্ল্যাশব্যাক। 2013 সালের 24 এপ্রিল, সময় সকাল 8:45। স্থান সাভার। পোশাক শ্রমিক ছিল প্রায় 5000। দুর্ঘটনায় নিহত 1136, আহত প্রায় 2500। উদ্ধার অভিযান চলে 19 দিন। 17 দিনের মাথায় জীবিত উদ্ধার হয় আলোচিত রেশমা। আমি ডাকি, কেউ শুনে না, আমি আওয়াজ পাই। পুরো দেশকে স্তব্ধ করে দেওয়া ভয়াবহ সেই দুর্ঘটনায় সরকারের নির্দেশে ছুটে আসে সেনাবাহিনী। উদ্ধার কাজে যোগ দিয়েছিল হাজারো সাধারণ মানুষ। সেনাবাহিনীর উদ্ধার অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন সে সময়ের সাভার 9 ডিভিশনের জিওসি চৌধুরী হাসান সরওয়ার্দী। উদ্ধার অভিযানের 6 দিনের মাথায় সাবেক প্রধানমন্ত্রী কাদের পরামর্শে উদ্ধার অভিযান বন্ধ করতে বলেছিলেন, তার বয়ানেই শুনি। এই আদেশটা আমার
কর্তৃপক্ষ সেনাবাহিনী থেকেও আসছে। আমি প্রধানমন্ত্রীকে তারও কিছুদিন আগে 2-1 বছর দেখেছি। আমার কাছে মনে হয়েছে উনি দুষ্ট চক্র দ্বারা পরিবেষ্টিত। কিছু সংখ্যক চাটুকার, কিছু সংখ্যক মাফিয়া চক্র, দুর্নীতিবাজ ব্যক্তি, সেটা ব্যবসায়ীও আছে, গোয়েন্দা সংস্থার লোক আছে, সশস্ত্র বাহিনী আছে। এই সকল চাটুকারেরা তাকে সময়ে সময়ে বুঝিয়েছে এই উদ্ধার অভিযান শেখ হাসিনা সরকারকে দেওয়ার চাইতে ক্ষতিগ্রস্ত করবে বেশি। তো দ্বিতীয়বার যখন উনি আমাকে বলেছেন, আমি বলছি আমার পক্ষে এখানে উদ্ধার কাজ বন্ধ করা সম্ভব না। জানালেন কারা বাধা দিয়েছিল রানা প্লাজার তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ার জন্য। প্রশ্ন তুললেন সাবেক প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের $30 বিলিয়ন হিসেব নিয়ে। আজ পর্যন্ত ভিকটিমরা এই টাকা পায়নি। প্রধানমন্ত্রী প্রিন্সিপাল স্টাফ অফিসার নিজে ফোন করেছেন যে এটাকে আটকাই রাখা যায় কিনা এই রিপোর্টটাকে। রানা প্লাজার পর তাজরিন গার্মেন্টসের অগ্নিকাণ্ডে 118 লাশ গুম করতে কে তাকে ফোন করেছিল সেটাও অকপটে জানালেন। গভীর রাতে 2:30টার পরে আমাকে নির্দেশ দেওয়া হলো যাতে লাশগুলো পুলিশকে হ্যান্ড ওভার করে যে করে হোক। জেনারেল ইকবাল করিম ভাই ছিলেন, প্রধানমন্ত্রীর রেফারেন্স দিলেন এবং আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বললাম। আমাদের প্রধানমন্ত্রী আমাকে একই আদেশ দিলেন এবং আমি যখন জিজ্ঞেস করলাম সমস্যাটা কি, কেন আমাকে মৃত মানুষের সাথে এই আচরণ করতে হবে, এটা এক ধরনের লাশ গুম করা। সাবেক এই সেনা কর্মকর্তার কাছে রানা প্লাজার রেশমা উদ্ধারও এক অমীমাংসিত রহস্য। আমার কাছে অবশ্যই প্রথমে অস্বাভাবিক এখনো মনে হচ্ছে। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈমুরের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তানের নৌবাহিনী। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিবৃতিতে এই পরীক্ষা চালানোর খবর জানানো হয়েছে। এতে বলা হয়েছে ক্রুজ ক্ষেপণাস্ত্রের এই পরীক্ষা প্রথাগত যুদ্ধের ক্ষেত্রে পাকিস্তান সশস্ত্র বাহিনীর বহুমুখী সমন্বিত আক্রমণাত্মক অবস্থান ও সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে। এর আগে গত 16 এপ্রিল পাকিস্তান নৌবাহিনী দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল। ইসরায়েলের সঙ্গে অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিত করার বিষয়ে আলোচনা শুরুর জন্য ইউরোপীয় ইউনিয়নকে তাগিদ দিয়েছে সদস্য দেশ স্পেন, স্লোভেনিয়া ও আয়ারল্যান্ড। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে ফিলিস্তিনের গাজা ও দখলকৃত পশ্চিম তীর এবং লেবাননে চলমান পরিস্থিতির চরম অবনতি হওয়ায় এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশগুলো। তাদের ভাষ্য, এই অবস্থায় ইইউ আর নিষ্ক্রিয় দর্শক হয়ে থাকতে পারে না। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। মেহেরপুরে এখন গম কাটার মহোৎসব চলছে। এবছর আবহাওয়া গম চাষের অনুকূল থাকায় ও চাষিদের ঘাম ঝরানো পরিশ্রমে গমের ভালো ফলন হয়েছে। ব্লাস্ট প্রতিরোধী বাড়ি 32 ও 33 জাতের বীজ বপন করায় এই সাফল্য বলে জানান চাষিরা। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। মেহেরপুর জেলায় ব্লাস্ট রোগের কারণে গম চাষে আগ্রহ হারিয়েছিলেন চাষিরা। কমে গিয়েছিল চাষ। 10 থেকে 12 বছর আগেও জেলায় 20 থেকে 25 হাজার হেক্টর জমিতে গম চাষ হতো। ব্লাস্ট রোগের কারণে গম চাষ কমে 5 থেকে 6 হাজার হেক্টরে নেমে আসে। তবে গেল 2-3 বছর থেকে ব্লাস্ট প্রতিরোধী জাত বাড়ি 32 ও 33 জাতের গম চাষ করে চাষিরা ভালো ফলন পাওয়ায় আবারও গম চাষে ফিরছে কৃষক। এরই ধারাবাহিকতায় এবছর গমের আবাদ বেড়ে দাঁড়িয়েছে 13,165 হেক্টরে। 32-33 গম, মানে কোনো রোগ বালাও নেই। আল্লাহ খুব ফলন দিছে। এবার গমটা ভালো হয়েছে আবহাওয়ার কারণে, ভরা মৌসুম, ফলন ভালো। তো গমের দামটা আমাদের যদি 2000 টাকা থাকে আমাদের একটু ভালো হয়। চাষিদের অভিযোগ, গম কাটার এই ভরা মৌসুমে শ্রমিকের অভাবে হারভেস্টিং মেশিন দিয়ে গম কাটতে গিয়ে জ্বালানি তেল সংকটে বাধাগ্রস্ত হচ্ছে। আমি একটা গাড়ি আসলে প্রথমে আনি কাগজ করেছি, এখন আর কাঠ করতে পারছি না, যাতে 2 গাড়ি আরো নিয়ে আনি।
দাম মাঠ টাকা পাচ্ছেন, তেলের অভাবে এখন আরো বসে আছে। আবহাওয়া অনুকূলে থাকায় ও চাষিদের যথাযথ পরিচর্যায় গমের ভালো ফলন হয়েছে বলছে কৃষি বিভাগ। ইতিমধ্যে 15 থেকে 20% গম কর্তন হয়েছে এবং ভালো ফলন পাওয়া যাচ্ছে। আশা করছি যে আমরা আবহাওয়া অনুকূলে থাকলে আমাদের কাঙ্ক্ষিত ফলন যেটা আমরা সেটা অর্জন করতে সক্ষম হব। এবছর হেক্টর প্রতি গম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4.3 মেট্রিক টন। কৃষক ফলন পাচ্ছেন হেক্টরে 4.5 মেট্রিক টন। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। ফরিদপুরে অনুষ্ঠিত হল ব্যতিক্রমী দেয়াল পত্রিকা মেলা ও সাংস্কৃতিক উৎসব। প্রকৃতি ও জীবন ক্লাব ফরিদপুর আয়োজিত এই মেলায় জেলা প্রশাসন, স্কুল অ্যান্ড কলেজ, সরকারি বালিকা বিদ্যালয়, তারার মেলা, ঈশান মেমোরিয়াল স্কুল সহ 15টি স্কুল ও সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনে যুক্ত হয় ভিন্ন মাত্রা। গম্ভীরা, সঙ্গীত, ছড়া, আবৃত্তির মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরা হয় প্রাণ প্রকৃতি রক্ষার বার্তা। শাহাদাত হোসেন তিতুর তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। একসময় দেওয়াল পত্রিকা ছিল শৈশব কৈশোরের অনুষঙ্গ। নাগরিক জীবনের ব্যস্ততা ও মুঠোফোনের নেতিবাচক আগ্রাসনে নতুন প্রজন্মের কাছে অজানা দেয়াল পত্রিকার আবেগ অনুভূতি। তাই নতুন প্রজন্মকে দেওয়াল পত্রিকা লিখনে সম্পৃক্ত করতে ফরিদপুর প্রকৃতি ও জীবন ক্লাবের ব্যতিক্রমী প্রয়াস। কাগজ কাটা, হাতে লিখন কিংবা কচি হাতের রং তুলির আঁচড়ে দেওয়াল পত্রিকায় ফুটে ওঠে সাহিত্য নির্ভর নানা শৈল্পিক কর্ম। ফরিদপুরে এরকম দেয়াল পত্রিকার উৎসব আমার মনে হয় এটি প্রথম এবং খুব চমৎকার। আমার মনে হয় এরকম উদ্যোগ আরো ভবিষ্যতে হওয়া উচিত। প্রকৃতি ও জীবন ক্লাবের এই আয়োজনকে সফলতা কামনা করছি। পরিবেশ প্রতিবেশ সংরক্ষণের পাশাপাশি নাচ, গান, ছড়া, আবৃত্তি সহ সাংস্কৃতিক অনুষ্ঠানে উঠে আসে বাল্যবিয়ে ও সামাজিক কুসংস্কারের নেতিবাচক প্রভাব। তোমরা কেউ বিবাহ করবে না, বাল্য বিবাহ বন্ধ করা হবে। প্রকৃতি বাঁচাই, গাছ রোপণ করি, প্রকৃতি সাজাই। পরিবেশকে নিয়ে শিখেছি। দেয়াল পত্রিকা নিয়ে মেলা হতো, এ সম্পর্কে আগে আমি আসলে জানতাম না। সমস্ত শিক্ষার্থীদের জন্য একটা অনুপ্রেরণামূলক হয়ে থাকবে। আয়োজনের অংশ হিসেবে গণকবর, স্মৃতিস্তম্ভ সহ 71-এর হানাদারদের বর্বরতা তুলে ধরেন বীর মুক্তিযোদ্ধারা। পরে দেওয়াল লিখনে উৎসাহিত করতে অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার সহ গাছের চারা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ। সব শেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইরানের সাথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। আকস্মিক হামলা চালানোর জন্য সময়ক্ষেপণ বলছে তেহরান। চট্টগ্রাম সিটি কলেজ ক্যাম্পাসে গ্রাফিতিতে গুপ্ত শব্দ লেখা নিয়ে ছাত্রদল, ছাত্র শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, দুই দলের পাল্টাপাল্টি অভিযোগ। আর্থিক খাতের উন্নয়নে সার্বিক পরিকল্পনার কথা সংসদে জানালেন অর্থমন্ত্রী। বৈদেশিক ঋণ প্রায় ৭৯,০০০ মিলিয়ন ডলার। এবং রানা প্লাজা ট্র্যাজেডির ত্রাণ তহবিলের অর্থ ভুক্তভোগী পরিবারকে দেওয়া হয়নি। অভিযোগ, উদ্ধার অভিযান বন্ধ ও মরদেহ গুমের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন সেনাপ্রধান। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।